হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমরা মিয়ান চ্যান নামের একটা মেয়েকে ক্লাবে দেখতে পাই, যেখানে সে একটা অদ্ভুত গেম খেলছিল। হঠাৎ পিছন থেকে একটা ছেলে এসে তাকে টাচ করে। পেছন ফিরে সে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়, যার নাম ছিল লিয়াং জিংমিন। জিংমিন চ্যানকে দেখে ইমপ্রেস হয়ে যায়। সে চ্যানের সাথে কথা বলতে থাকে, কিন্তু এক পর্যায়ে তারা অনেক ক্লোজ হয়ে যায় এবং একে অপরকে কিস করতে শুরু করে। জিংমিন চ্যানকে কোলে নিয়ে বেডরুমে চলে যায় এবং তারা ইন্টিমেট হয়ে যায়। পরদিন সকালে চ্যান হোটেল রুম থেকে রেডি হয়ে গাড়িতে এসে বসে এবং তার ফ্রেন্ডকে ফোন করে লাস্ট নাইটের কথা বলে। সে তাকে জানায় কিভাবে জিংমিনের মতো একটা অদ্ভুত আচরণের অপরিচিত মানুষের সাথে তার পরিচয় হলো। এরপর চ্যান নিজে ড্রাইভ করে চলে যায় তার শ্বশুর বাড়িতে। এখানে আমরা জানতে পারি চ্যান ম্যারিড ছিল, কিন্তু সেটা কোনো নর্মাল ম্যারেজ নয়, বরং একটা কন্ট্রাক্ট ম্যারেজ ছিল। চ্যান এখনো অবধি তার হাজবেন্ডকে দেখেইনি। মিয়াং চ্যান বাড়িতে যাওয়ার পর প্রথমবারের মতো তার হাজবেন্ডকে দেখে শকড হয়ে যায়, কারণ সে আর কেউ নয় বরং গতরাতের ওই ছেলেটি, অর্থাৎ লিয়াং জিংমিন। চ্যান এ বিষয়ে কিছু না জানলেও জিংমিন সবই জানতো। এরপর চ্যান জিংমিনের পাশে এসে বসে। তখন জিংমিনের অ্যাসিস্ট্যান্ট বলে, কেউ গ্রান্ডপার খাবারে বিষ মেশানোর চেষ্টা করেছে, আর এটা কোনো অর্ডিনারি পয়জন নয়, বরং খুবই এক্সপেন্সিভ পয়জন। শুধু তাই নয়, এই ফ্যামিলির ইন্টারনাল অনেক খবর বাইরে লিক হচ্ছে। ইনফরমেশন লিক হওয়ার কথা শুনে চ্যান ভাবতে থাকে হয়তো সবাই তাকেই সন্দেহ করবে, কিন্তু সে কিছুই বলতে পারে না, কারণ কেউ তার কথা বিশ্বাস করবে না। হঠাৎ চ্যানের সিস্টার ইন ল এর নজর পড়ে চ্যানের ঘাড়ে থাকা একটা দাগের দিকে। সে বলে চ্যান মনে হচ্ছে তার বাইরের লাইফ খুবই এনজয় করছে, অথবা হয়তো আমার ভাইয়ের সাথে সে খুবই হ্যাপি, যেটা তার ঘাড়ের লাভ বাইট দেখেই বোঝা যাচ্ছে। তখন জিংমিনের মা বলে, এটা কোনোভাবেই আমার ছেলের দেওয়া হতে পারে না, কারণ ওরা দুজন অনেকদিন যাবৎ আলাদা দুটো দেশে ছিল। তাহলে ওদের এক হওয়া কিভাবে সম্ভব? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। এসব শুনে জ্যান বিপদে পড়ে যায়। কি বলে সিচুয়েশন হ্যান্ডেল করবে সে বুঝতে পারে না। তখন জিংমিন তাকে হেল্প করতে তার হাতে কিস করে, যেটা দেখে তো জ্যান পুরোই শকড হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সূচক। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিচের প্রোমো কোডটি KSB88 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। এরপর চ্যান ওখান থেকে উঠে বাইরে চলে যায়। জিংমিন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, উকিলকে বলে দাও আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই না। নেক্সট সিনে চ্যানকে একটা ক্লাবে দেখা যায়। তার ফ্রেন্ড সেখানে তার বার্থডে পার্টিতে তাকে ইনভাইট করেছে, যেখানে চ্যানের ফ্রেন্ড আগে থেকে কিছু মডেল বয়কে হায়ার করে রেখেছে এনজয় করার জন্য। কিন্তু চ্যান ভুল করে জিংমিনের রুমে ঢুকে পড়ে। সে সরি বলে ওখান থেকে বেরিয়ে আসে। এরপর চ্যান তার ফ্রেন্ডের রুমে চলে যায়, যেখানে গেলে তার ফ্রেন্ড তাকে সব ছেলেদের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু চ্যান ওখানে থাকা কারোর প্রতি ইন্টারেস্টেড ছিল না, তার শুধু জিংমিনের কথাই মনে পড়ছিল। চ্যান যখন ওখান থেকে চলে আসছিল তখন ওখানে জিংমিন চলে আসে। চ্যান তাকে দেখে খুবই খুশি হয়। জিংমিন ওকে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন চ্যান জিংমিনের সাথে তার পুরনো রুমে আসে। সেখানে চ্যান তাদের অনেক আগের ফ্যামিলি ফটো দেখতে পায়, কিন্তু সে দেখে সেখানে তাকে হাইড করে রাখা হয়েছে এবং তাকে মেরে ফেলার কথা লেখা হয়েছে। এসব দেখে জিংমিন বিষয়টা জানতে চাইলে চ্যান বলে,
আমার বাবা আমাকে কখনো তার ফ্যামিলি মেম্বার বলে মনেই করেনি, শুধু নিজের স্বার্থে আমাকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করেছে, এখনো সে সেটাই করছে। জিংমিন বলে, চিন্তা করো না, তোমার পাস্ট যাই হোক, এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব, তোমার খেয়াল রাখবো। পরে সিনে আমরা চ্যানকে একটা রিচ লোকের সাথে দেখতে পাই। লোকটা চ্যানকে দেখে খুবই খুশি হয়। সে চ্যানের সাথে কোনো কিছুর জন্য ডিল করতে চাচ্ছিল। কিছুটা দূরে জিংমিন গল্ফ খেলছিল। সে ওখান থেকে সবকিছু নোটিস করছিল। লোকটার উদ্দেশ্য ভালো না এটা বুঝতে পেরে জিংমিন দূর থেকে গল্ফ বলটা তার গায়ে মারে। গায়ে লাগার সাথে সাথে সে আহত হয়ে নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর জিংমিনের গার্ডস এসে লোকটাকে ফার্স্ট এইডের জন্য নিয়ে যায়। মিয়াং চ্যান বুঝে যায় এসব জিংমিনেরই কাজ। চ্যান বলে, তুমি এটা কেন করলে? জিংমিন বলে, আমি তোমার সেফটির জন্য এটা করেছি। লোকটাকে আমার ভালো লাগেনি, আরও যেভাবে তোমার দিকে তাকাচ্ছিল সেটা তো একদমই না। নেক্সট সিনে চ্যান আর জিংমিন একটা পার্টিতে যায়। ওখানে গিয়ে জিংমিন বারবার চ্যানের কোমরে হাত রাখছিল। এতে চ্যান খুবই অস্বস্তি বোধ করছিল। সে জিংমিনের হাত সরিয়ে দিয়ে তাকে দূরে যেতে বললে জিংমিন কোনোভাবেই তার কথা শোনে না। এরপর চ্যানের মা বাবা তাদের সামনে চলে আসে। তারা চ্যানের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এটা জিংমিনের একদমই পছন্দ হয় না। সে চ্যানকে প্রোটেক্ট করে এবং বলে, আপনি যেমনটা বলেছেন চ্যান একদমই তেমন নয়, ও সম্পূর্ণ আলাদা। চ্যানের বাবা জিংমিনের সাথে একটা বিজনেস ডিল করতে চায়, কিন্তু জিংমিন চ্যানের বাবার উপর এতটাই আনস্যাটিসফাইড ছিল যে সে তার সাথে ডিল করতে না করে দেয়। এরপর তারা ওখান থেকে বাইরে চলে আসে। নেক্সট সিনে জিংমিন চ্যানকে নিয়ে তার বাবার কাছে আসে, কিন্তু চ্যানের বাবা তাকে নিচে পাঠিয়ে দেয়, কারণ সে জিংমিনের সাথে যে কথা বলতে চাচ্ছিল সেটা সে চ্যানের সামনে বলতে পারবে না। চ্যান তার বাবার কথা মেনে নিচে চলে আসে। এরপর চ্যানের বাবা জিংমিনকে বলে, তুমি চ্যানকে ছেড়ে দাও। জিংমিন বলে, আমি ওর রেসপন্সিবিলিটি নিজের উপর নিয়ে নিয়েছি, ওকে আমি ছাড়তে পারবো না। আপনি ওর সাথে আগে যা করেছেন তা আমি দ্বিতীয়বার রিপিট হতে দিব না। তাই আপনি আপনার এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললেই ভালো হবে। এই বলে জিংমিন ওখান থেকে চলে যায়। পরে সিনে আমরা চ্যাং আর জিংমিনকে বিছানায় দেখতে পাই। জিংমিন চ্যানকে জড়িয়ে ধরলে চ্যান বলে, তুমি ড্রিঙ্ক করে এসেছো? জিংমিন বলে, হ্যাঁ। জিংমিনকে দেখে চ্যানের কিস করতে ইচ্ছে হয়। সে যখনই জিংমিনকে কিস করতে যাবে ঠিক তখনই জিংমিন চোখ খুলে ফেলে, যেটা দেখে চ্যান একদমই এম্বারেস সিচুয়েশনে পড়ে যায় আর বলে, এটা আমার বেড, তুমি তোমার বেডে যাও, এখানে কি করছো? কিন্তু জিংমিন বলে সে এখানে তার ওয়াইফের সাথেই থাকবে। চ্যান বলে, এটা সম্ভব না, আমরা তো এটা নিয়ে আগে আলোচনা করেছি। জিংমিন চ্যানের কথা না শুনে তাকে কিস করতে শুরু করে। এরপর আমরা অফিসের সিন দেখতে পাই, যেখানে চ্যানের বমি আসতে শুরু করে। তাকে এ অবস্থায় দেখে তার ফ্রেন্ড এসে বলে, হঠাৎ তোমার কি হলো, বমি কেন আসছে? চ্যান এতে ভয় পেয়ে যায়। সে তার আর জিংমিনের ক্লোজ মোমেন্টগুলোর কথা মনে করতে থাকে। নেক্সট সিনে চ্যানকে সেন্সলেস অবস্থায় হসপিটালের বেডে দেখা যায়। ডক্টর বলে চ্যানের বডি খুবই দুর্বল হয়ে গেছে, ওকে এখন প্রপার অবজারভেশনে রাখতে হবে, সার্বক্ষণিক ওর খেয়াল রাখতে হবে, না হলে অবস্থা আরো খারাপ হতে পারে। এটা শুনে জিংমিন আর চ্যানের ফ্রেন্ড দুজনেই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর চ্যানের জ্ঞান ফিরলে আমরা জানতে পারি বাত কন্ট্রোল পিল নেওয়ার কারণে তার এমনটা হয়েছে। চ্যান তার ফ্রেন্ডকে অফিসে যেতে বলে, সে ওখানে গিয়েই তার সাথে কথা বলবে। চ্যানের ফ্রেন্ড চলে গেলে জিংমিন তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? চ্যান বলে, একটা সময় পর আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে, তাই এই মিথ্যা সম্পর্কের ভিতর আমি নতুন কাউকে আর আনতে চাই না। এরপর আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে জিংমিনের ফ্যামিলি মেম্বাররা একসাথে ডিনার এনজয় করছিল। চ্যানের মাদার ইন ল তার জন্য একটা স্পেশাল স্যুপ বানিয়েছিল। সে তার মেয়েটকে বলে ওটা চ্যানকে দিতে। মেয়েট যখনই চ্যানকে একটা বাটিতে স্যুপ দিতে যাবে ঠিক তখনই জিংমিন বাটির উপর হাত দিয়ে দেয়, ফলে গরম স্যুপ এসে পড়ে তার হাতে। সাথে সাথেই তার হাতটা পুড়ে যায়, যেটা দেখে চ্যান খুবই কনসার্ন হয়ে পড়ে। নেক্সট সিনে আমরা চ্যানকে জিংমিনের হাতে মেডিসিন লাগিয়ে দিতে দেখতে পাই, যেটা দেখে জিংমিন চ্যানের উপর ইমপ্রেস হয়ে যায়
আর চ্যানকে কিস করতে থাকে। তাদের মধ্যে ক্লোজ মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। পরের সিনে চ্যানের কাছে একটা মেয়েড আসে। সে চ্যানকে একটা কন্ট্রাক্ট পেপার দেয়, যেটা জিংমিন বানিয়েছিল। মেয়েড সেখানে চ্যানকে সিগনেচার করতে বলে। কন্ট্রাক্ট পড়ে চ্যান খুবই চিন্তিত হয়ে যায়, কারণ সেখানে জিংমিন খুব অদ্ভুত সব শর্ত অ্যাড করেছিল। পরদিন সকালে চ্যানকে জিংমিনের সামনে বসে থাকতে দেখা যায়। কন্ট্রাক্ট পেপার পড়ার সময় চ্যান ভাবতে থাকে, আমার বাবা তার অসুস্থতার অজুহাত দেখিয়ে আমার ফ্যাশন ডিজাইন হওয়ার স্বপ্নটা শেষ করে দিয়েছে। আর তখন থেকেই আমার মূল লক্ষ্য স্বাধীন হওয়া। কিন্তু এই কন্ট্রাক্টে সিগনেচার করে দিলে তো আমি এখানেই আটকা পড়ে যাব, ফ্রিডম পাবো না। চ্যানকে চিন্তিত দেখে জিংমিন বলে, এত কি ভাবছো? চ্যান বলে, কিছু না। তবে তোমার একটা কথা মনে আছে তো, আমি কিন্তু ফ্রিডম চাই। জিংমিন বলে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে ফ্রি করে দিব। তোমার সব শর্তে আমি রাজি আছি, ওসব নিয়ে চিন্তা করো না। এরপর চ্যান কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে দেয়। এরপর চ্যান একটা জিমে যায়, যেখানে একটা বক্সিং কম্পিটিশন চলছিল। চ্যান ওখানে কিছু টাকা বাজি ধরে। এরপর সে ওখানকার ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর জিংমিন চ্যানকে ফোন করলে চ্যান বলে সে তার ফ্রেন্ডের সাথে আছে, কিন্তু জিংমিন দূর থেকে চ্যানকে দেখছিল। হঠাৎই জিংমিনকে দেখতে পেয়ে চ্যান ভয় পেয়ে যায়। জিংমিন চ্যানের কাছে এসে বলে, তুমি ওই লোকের সাথে কবে থেকে কন্ট্রাক্টে আছো? চ্যান বলে, আমার একটা গোল আছে, আমি সেটার উপরেই কাজ করছি। একটা কেসে আমি ডিটেকটিভের কাজ করছি, আর এটাতে আমাকে যেভাবেই হোক সাকসেসফুল হতেই হবে। তাই আমার উপর ফালতু সন্দেহ করা বন্ধ করো। এরপর জিংমিন ওকে কেস করতে থাকে, আর ওদের মধ্যে ক্লোজ মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। জিংমিন চ্যানকে বলে, তোমার গোল মানে আমারও গোল। তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব। আমি তোমার হয়ে ক্রেটরের সাথে কথা বলছি। পরদিন সকালে আমরা তাদেরকে একটা গাড়িতে দেখতে পাই। জিংমিন স্মোক করার জন্য চ্যানকে একটা সিগারেট দেয়, যেটা হাতে নিয়ে চ্যানের কিছু পুরনো স্মৃতি মনে পড়ে। হঠাৎই চ্যান বলে, আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে, কিছু লোক আমাদেরকে ফলো করছে। এটা শুনে জিংমিন ফুল স্পিডে গাড়ি ছোটাতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই পেছনে কিছু লোক তাদেরকে ফলো করছে। তারা মূলত চ্যানকে মারতে এসেছিল। কিছু দূর যাওয়ার পর চারিদিক থেকে জিংমিনের গাড়িটাকে ঘিরে ফেলা হয় এবং চ্যানের উপর অ্যাটাক করা হয়। চ্যানকে গুলি থেকে বাঁচাতে গিয়ে জিংমিন নিজে আহত হয়। তার গায়ে গুলি লেগে যায়, যেটা দেখে চ্যান খুবই ভয় পেয়ে যায় এবং ইমোশনাল হয়ে যায়। ততক্ষণে ওখানে জিংমিনের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর জিংমিনকে হসপিটালে নিয়ে যায়। নেক্সট সিনে ডক্টর তাদেরকে বলে, পেশেন্টের ইনজুরি খুব একটা গভীর না, তাই চিন্তার কোনো কারণ নেই, শুধু ওকে টাইম টু টাইম ওষুধ দিলেই হবে। এরপর চ্যান জিংমিনের কাছে গিয়ে বলে, আমার জন্য যদি তোমার আর কোনো ধরনের বিপদ হয়, আমি তোমাকে ইনস্ট্যান্ট ডিভোর্স দিয়ে দিব। জিংমিন বলে, চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। তবে এখন আমাদের বাড়িতে ফেরা উচিত। পরে সিনে জিংমিন আর ক্রেটারকে একসাথে দেখা যায়। জিংমিন তাকে বলে, আর যা যা হয়েছে তুমি নিশ্চয়ই সেগুলো জানো। ক্রেটার বলে, হ্যাঁ জানি, তবে আমি একজন সামান্য বিজনেসম্যান। আজকের এই কাজের পিছনে কে বা কারা আছে আমি সত্যিই জানি না। এরপর লিফট চলে এলে ক্রেটার ওখান থেকে চলে যায়। তখন ওখানে জিংমিনের অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে কিছু ইনফরমেশন দেয়। নেক্সট সিনে জিংমিন আর চ্যানকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখন ওখানে জিংমিনের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনি কি জানেন আপনার হাজবেন্ড কি জব করে? চ্যান বলে, আমার হাজবেন্ড কোনো জব করে না, তার ফ্যামিলির প্রচুর প্রপার্টি আছে, সে সেগুলো দিয়েই লাইফ লিড করছে। এটা শুনে জিংমিন হাসতে থাকে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার হাজবেন্ড একটা বড় ডিটেকটিভ এজেন্সির প্রেসিডেন্ট। এ কথা শুনে চ্যান শকড হয়ে যায়। এরপর জিংমিন চ্যানকে তার সিক্রেট রুমে নিয়ে যায়। পরদিন আমরা চ্যাং আর জিংমিনকে অফিসে দেখতে পাই। জিংমিন চ্যানকে তার কিছু ইকুইপমেন্ট দেখায়, যেগুলো দিয়ে সে তার ভিকটিমদের উপর নজর রাখে। এরপর জিংমিন চ্যানকে একটা ভিডিও দেখায়, যেটার মাধ্যমে জানা যায় জিংমিনের গ্র্যান্ডপার সাথে পাশের একটা মেয়েদের অ্যাফেয়ার চলছে।
আর সেই মেয়েটি তার গ্রান্ডপার খাবারে পয়জন মিশিয়েছিল। নেক্সট সিনে আমরা চ্যানকে খোলা আকাশের নিচে বসে থাকতে দেখতে পাই। সে তার পাস্টের ব্যাপারে ভাবছিল, কিভাবে তার বাবা তাকে ট্রমা দিয়েছে। আগে তার লাইফে ভালো বলতে কিছুই ছিল না। সে সবসময়ই একটা ফ্রি লাইফ চাইতো। হঠাৎ ওখানে তার সৎ ভাই চলে আসে। সে চ্যানের সাথে কথা বলতে চায়, কিন্তু চ্যান তার সাথে কথা বলতে বিন্দুমাত্র ইন্টারেস্টেড ছিল না। চ্যান তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। পরদিন চ্যান তার বাবার অফিসে যায়। ওখানে যাওয়ার সাথে সাথে রিপোর্টাররা তাকে ঘিরে ধরে আর অদ্ভুত সব প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। চ্যান তাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা তার বাবার সাথে দেখা করতে চলে যায়। চ্যান তার বাবার কেবিনে গেলে তার বাবা তার সাথে তার সৎ ভাইয়ের ইন্ট্রোডাকশন করায় আর বলে ও এই কোম্পানির নতুন মালিক। এখন থেকে ওর সাথে তোমাকে কাজ করতে হবে। ব্যাপারটা চ্যানের মোটেও ভালো লাগে না। কিছুক্ষণ পর চ্যানের সৎ ভাই তার জন্য কিছু খাবার নিয়ে আসে। খাওয়ার সময় সে চ্যানের দিকে তাকিয়ে থাকলে চ্যান তার ভাইকে বলে, আমার মুখের দিকে তাকিয়ে না থেকে এখান থেকে যাও। তখন সে বলে, আমার কাছে থাকার কোনো জায়গা নেই। আমি কি তোমার হাজবেন্ডের বাড়িতে থাকতে পারি? চ্যান কিছুক্ষণ ভাবে এবং এরপর সে তাকে জিংমিনের বাড়িতে নিয়ে যায়। চ্যান তার ভাইকে ওখানে নিয়ে গেলে চ্যানের সিস্টার ইন ল আর মাদার ইন ল ওখান থেকে চলে আসে আর চ্যানকে ইনসাল্ট করতে থাকে, যেটা দেখে চ্যানের ভাইয়ের রাগ হয় এবং সে ওদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর ঠিক তখনই ওখানে জিংমিন চলে আসে। জিংমিনকে দেখে তার মা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে, কিন্তু জিংমিন তার মায়ের কথা না শুনে চ্যানকে বলে তার ভাইকে রুমটা দেখিয়ে দিতে। পরদিন সকালে জিংমিন একটা পিয়ানো বাজাচ্ছিল। চ্যানের ভাই তখন তার কাছে গিয়ে তাকে ডিস্টার্ব করতে শুরু করে। সে জিংমিনকে জিজ্ঞেস করে চ্যান কোথায়। জিংমিন বলে ওর একটা পার্সোনাল লাইফ আছে, ওকে ওর মতো থাকতে দাও। তুমি এর ভিতরে ঢোকার চেষ্টাও করো না, ওকে ওর মতো এনজয় করতে দাও। এরপর আমরা চ্যানকে দেখতে পাই। সে একটা রিউনিয়ন পার্টিতে এসেছিল, যেখানে তাকে দেখা মাত্রই একটা মেয়ে তাকে ইনসাল্ট করতে শুরু করে আর বলে এটা সেই মেয়ে তাই না, যাকে মেয়ে হওয়ার কারণে তার বাবা কখনো অ্যাকসেপ্ট করেনি। এরপর মেয়েটা চ্যানকে বলে, তো এখন তুমি কার সাথে আছো? তোমার হাজবেন্ডও নিশ্চয় তোমার মতোই লো স্ট্যান্ডার্ডের কেউ হবে। এসব শুনে চ্যানের রাগ হচ্ছিল ঠিকই, কিন্তু সে কিছু বলতে পারছিল না। কিছুক্ষণ পর ওখানে জিংমিন চলে আসে। সে সেই চ্যানকে খুবই রোমান্টিক ভাবে টাচ করে আর বলে, তুমি এতক্ষণ এখানে ছিলে, অনেক টেনশন হচ্ছিল তোমার জন্য। যেটা দেখে মেয়েটা খুবই জেলাস ফিল করে। এরপর সে জিংমিনকে চ্যানের সম্পর্কে বাজে কথা বলতে শুরু করে, যেটা দেখে চ্যান রেগে গিয়ে মেয়েটাকে একটা থাপ্পড় মেরে দেয়। এতে সে নিচে পড়ে যায়। মেয়েটা উঠে চ্যানকে মারতে যায়, কিন্তু ঠিক তখনই জিংমিন তার পকেট থেকে ছুরি বের করে মেয়েটার গলায় ধরে, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এরপর জিংমিন চ্যানকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে বাড়িতে ফিরে চ্যান তার সিস্টার ইন লকে কিছু পিকচার দেখায়, যেগুলো দেখে সে শকড হয়ে যায়। চ্যান এগুলো দিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। চ্যান বলে তার কাছে হেল্প না করলে ছবিগুলো সে তার হাজবেন্ডকে দেখিয়ে দিবে। চ্যান তার কাছে তাদের বাড়ির সব মেম্বারদের রেকর্ড চেয়েছিল। না চাইতেও সে ভয় পেয়ে চ্যানের কাছে হেল্প করতে রাজি হয়। নেক্সট সিনে জিংমিনকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। চ্যান তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? জিংমিন বলে কিছু না, তোমাকে একটু জড়িয়ে ধরতে পারবো? এ কথা শুনে চ্যান তাকে মানা করে না এবং হাক করে। এরপর চ্যান বলে এবার তো বলো তোমার কি হয়েছে। তখন জিংমিন বলে আজ আমার বাবার ডেথ অ্যানিভার্সারি। যেটা শুনে চ্যানের খুব খারাপ লাগে। সে বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি তোমার মায়ের সাথে আমাকে কবে দেখা করাবে? জিংমিন বলে আচ্ছা চলো আমার সাথে, আজই দেখা করাবো। এরপর জিংমিন চ্যানকে হসপিটালে নিয়ে যায়, যেখানে বেডে আমরা জিংমিনের মাকে দেখতে পাই। কিন্তু সে জ্ঞান ফেরার সাথে সাথেই জিংমিনকে দেখে উন্মাদের মতো ব্যবহার করতে থাকে আর ওকে মারার চেষ্টা করে। সে বলে এটাই সেই ছেলে যে আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে, ওকে আমার সামনে থেকে সরাও। পরিস্থিতি সামাল দিতে ডক্টর তাকে কিছু মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। মায়ের এমন অবস্থা দেখে জিংমিন ভেঙে পড়ে
তখন চ্যান তাকে ইমোশনালি সাপোর্ট দেয় আর বাইরে গিয়ে ওয়েট করতে বলে। এরপর জিংমিন ওখান থেকে বাইরে চলে গেলে চ্যান ওখানে অপেক্ষা করতে থাকে। ঘুম ভাঙলে চ্যান জিংমিনের মাকে অনেকভাবে বোঝায়। এক পর্যায়ে সে তাকে বাড়ি যাওয়ার কথা বলে। জিংমিনের মা চ্যানের কথায় কনভিন্সড হয় এবং বাড়ি যেতে রাজি হয়। নেক্সট সিনে আমরা সবাইকে জিংমিনের বাবার কবরের সামনে প্রেয়ার করতে দেখতে পাই। তখন ওখানে চ্যান আর জিংমিন আসে তার মাকে নিয়ে। জিংমিনের মাকে দেখে ওখানে থাকা প্রত্যেকেই শকড হয়ে যায়। কিছু কিছু মানুষ ভয়ও পেয়ে যায়, কারণ জিংমিনের বাবার মৃত্যুর পর তারা জিংমিনের মাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। জিংমিনের মায়ের যদি সবকিছু মনে পড়ে যায় তাহলে তারা খুব বাজেভাবে ফেঁসে যাবে এবং তাদেরকে জেলে যেতে হবে। এরপর সবাই জিংমিনের মায়ের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে জিংমিনের মা বলে, আমি এখনো মরিনি, বেঁচে আছি, তবে কিছুদিনের জন্য একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। এরপর জিংমিন তার বাবার ডেথ অ্যানিভার্সারির সব রিচুয়াল পালন করে। পরের সিনে দেখা যায় জিংমিনের গ্র্যান্ডপা চ্যানের ভাইকে তার কাছে ডেকে পাঠায়। তারা একটা ডিল করে। চ্যানের ভাই যদি চ্যান সম্পর্কিত সিক্রেটগুলো তাকে জানায় তাহলে সে চ্যানের ভাইকে কিছু প্রপার্টি লিখে দিবে, যেটা দিয়ে সে বাকি জীবন আরামায়েশে কাটাতে পারবে। চ্যানের ভাই বলে, আমি এটা কেন করব? জিংমিনের গ্র্যান্ডপা বলে, পুতুল সব সময় বন্দি অবস্থাতেই সুন্দর, তাকে খোলা রাখা উচিত না। এ কথা শুনে চ্যানের ভাই হাসতে থাকে আর বলে, আপনি বোধহয় আমাকে ভুল বুঝেছেন, আমি আপনার প্রপোজালে রাজি নই। এই বলে সে জিংমিনের গ্র্যান্ডপার অফারটা রিজেক্ট করে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা জিংমিনকে দেখতে পাই যে স্মোকিং করার জন্য সিগারেট মুখে নেয়। তখন চ্যান তার সিগারেটটা ধরিয়ে দেয়। জিংমিন চ্যানকে হাক করে আর বাড়িতে যেতে বলে। চ্যান ওখান থেকে চলে গেলে জিংমিনের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে। সে বলে, আপনি আমাকে যে কেসের ইনভেস্টিগেশন করতে বলেছিলেন ওটা কমপ্লিট হয়ে গেছে, রেজাল্টও চলে এসেছে। জানা গেছে সবকিছুর পেছনে কার হাত ছিল। রাতে যখন চ্যান বাড়ি ফিরছিল তখন তার কাছে একটা হৃষ্টপুষ্ট লোক এসে বলে, আমি আপনার বডিগার্ড, এখন থেকে আপনার আশেপাশেই থাকবো এবং আপনাকে প্রোটেক্ট করব। চ্যান এটা দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল এটা জিংমিনেরই কাজ। সেই চ্যানের জন্য বডিগার্ড হায়ার করেছে। পরে চিনে চ্যান জানতে পারে তার বাবাকে জেলে পাঠানো হয়েছে, যেটা শুনে চ্যান কাঁদতে কাঁদতে জিংমিনকে ফোন করে বলে, তোমার এটা করা উচিত হয়নি, আর যাই হোক সে আমার বাবা। জিংমিন বলে, সে তোমার বাবা না, তোমার প্যারেন্টস অন্য কেউ ছিল। খুব শীঘ্রই আমি সব সত্যিটা সামনে নিয়ে আসবো, শুধু একটু ধৈর্য ধরো। এরপর আমরা জিংমিনকে তার গ্র্যান্ডপার কাছে দেখতে পাই। গ্র্যান্ডপা জিংমিনকে একটা ফাইল দেয় আর বলে, তুমি একটা মেয়ের জন্য নিজের গোটা ফ্যামিলির বিপক্ষে চলে গেছো, এটা মোটেও ঠিক না। নিজের পরিবারকে তোমার বিশ্বাস করা উচিত ছিল। তখন জিংমিন বলে, আপনি যার ব্যাপারে বলছেন সে আমার ওয়াইফ, আর তাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। তুমি এখন এখান থেকে যাও। আমি জানি তোমার সাথে চ্যানের বাবার লিঙ্ক ছিল, তাই বেশি কিছু বললে আমি ফ্যামিলির সবার সামনে কিন্তু সবকিছু ডিসক্লোজ করে দিব। এ কথা শুনে গ্র্যান্ডপা বলে, তুমি একদম তোমার বাবার মতো হয়েছ, দায়িত্ব কর্তব্য ছাড়া কিছুই চেনো না। এই বলে সে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখা যায় জিংমিনের বোন চ্যানকে ধমকায় আর বলে, তুমি হয়তো ভাবছ তুমি এই ফ্যামিলির মেম্বার হতে পারবে, কিন্তু সেটা কখনোই সম্ভব না, তাই এখনো সময় আছে, চলে যাও এখান থেকে। তখন ওখানে জিংমিন চলে আসে এবং চ্যানকে সাপোর্ট করতে শুরু করে, যেটা দেখে তার বোন ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা চ্যান আর জিংমিনকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেখতে পাই। ধীরে ধীরে তাদের মধ্যে রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হতে শুরু করে। জিংমিন চ্যানকে বলে, আমাদেরকে আবার ফ্যামিলি ডিনারে যেতে হবে, তবে এটা কোনো নর্মাল ডিনার হবে না, এখানে আমি একটা ট্রুথ রিভিল করব। চ্যান বলে, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? জিংমিন বলে, জাস্ট আমার সাথে রেডি হয়ে ওখানে যেতে হবে, আর কিছুই না। এরপর আমাদেরকে ফ্যামিলি ডিনারের সিন দেখানো হয়, যেখানে জিংমিনের পরিবারের সবাই উপস্থিত ছিল। হঠাৎ জিংমিন তার ল্যাপটপে একটা ভিডিও অন করে এবং সবাইকে দেখাতে থাকে।
যেটা দেখে সবাই শকড হয়ে যায়, কারণ ওটা ছিল তার গ্র্যান্ডপার অ্যাফেয়ারের ভিডিও ফুটেজ। ছোটদের সামনে নিজের এমন ভিডিও দেখে গ্র্যান্ডপা খুবই লজ্জিত হয় এবং সাথে সাথেই তার মিনি হার্ট অ্যাটাক চলে আসে। সবাই মিলে তাকে হসপিটালে অ্যাডমিট করায়। এরপর আমরা হসপিটালের সিন দেখতে পাই। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে ডক্টর জানায় অপারেশন সাকসেসফুল হলেও পেশেন্টের অবস্থা একদমই ভালো না। তাই আপনারা ওনাকে এমন কিছুই বলবেন না যার মাধ্যমে ওনার টেনশন বেড়ে যায়। এতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে। তখন হয়তো ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না। কিছুক্ষণ পর সবাই গ্র্যান্ডপার সাথে দেখা করতে চায়, কিন্তু গ্র্যান্ডপা জিংমিনের মুখ দেখবে না বলে জানিয়ে দেয়। যেটা শুনে চ্যান আর জিংমিন ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে জিংমিনের গ্র্যান্ডমাদার আর আন্টি প্ল্যান বানাতে থাকে। গ্র্যান্ডমাদার বলে জিংমিনের গ্র্যান্ডপা মারা যাওয়ার পর সব প্রপার্টি আর কোম্পানি জিংমিনের নামে অটো হ্যান্ডওভার হয়ে যাবে, যেটা কখনোই হতে দেওয়া যাবে না। সবকিছু ওর নামে চলে গেলে আমাদের রাস্তায় থাকতে হবে। যেভাবেই হোক সব সম্পত্তি আমাদের হাতে রাখতে হবে, আর তার জন্য জিংমিন আর গ্র্যান্ডপা দুজনকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। গ্র্যান্ডমাদার জিংমিনের কাজিনের সাথে মিলে এই প্ল্যানটা বানায়। এরপর আমরা চ্যানকে দেখতে পাই। সে তার অফিসে গিয়ে দেখতে পাই তার ভাই খুবই মনোযোগ দিয়ে কাজ করছে। চ্যান ওকে জিজ্ঞেস করে, তুমি কার জন্য এত কষ্ট করছো? উত্তরে চ্যানের ভাই বলে, আমি জানি আমার বোন সবসময় কাজে ব্যস্ত থাকে, অনেক পরিশ্রম করে, তাই আমি তাকে একটু হেল্প করছি মাত্র, তাছাড়া কিছুই না। এ কথা শুনে চ্যান খুবই খুশি হয়। হঠাৎই তার বমি আসতে শুরু করে, যেটা দেখে তার ভাই কিছুটা ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কি প্রেগনেন্ট? তখন চ্যান বলে, তেমন কিছুই না, হয়তো একটু ওভাররিড করে ফেলেছি, এজন্য এমন হচ্ছে। চ্যানের ভাই চলে গেলে ওখানে তার ফ্রেন্ড আসে আর বলে, তোমার ওই স্কুল ফ্রেন্ডরা তোমার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে চ্যান তার সাথে দেখা করতে চলে যায়। নেক্সট সিনে আমরা চ্যানকে ক্লাবে দেখতে পাই, সাথে তার বডিগার্ডও ছিল। আসার আগে চ্যান জিংমিনকে তার লাইভ লোকেশন শেয়ার করে দেয়। চ্যান আসা মাত্রই মেয়েটি তাকে ইনসাল্ট করতে শুরু করে, অর্থাৎ সে যার সাথে দেখা করতে এসেছে। মেয়েটি বলে, তোমার জন্য ফ্রেন্ড সার্কেলে আজ আমার কোনো রেসপেক্টই নেই। সেদিন যদি তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে রিউনিয়ন পার্টিতে না আসতে, তাহলে এসব কিছুই হতো না। এরপর চ্যান একটা ড্রিঙ্কস নেয় আর বলে, তুমি একদম চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব, শুধু তুমি আমার কাছে একবার ক্ষমা চেয়ে নাও। কথা শুনে মেয়েটি চ্যানকে মারতে আসে, আর ঠিক তখনই ওখানে জিংমিন চলে আসে। তাকে দেখে চ্যান খুবই খুশি হয়ে যায়। জিংমিন তার গার্ডস দিয়ে মেয়েটিকে উচিত শিক্ষা দেয় এবং চ্যানকে নিয়ে ওখান থেকে চলে আসে। পরদিন চ্যান হসপিটালে যায় গ্র্যান্ডপাকে দেখতে। গ্র্যান্ডপা ওখানে তার জন্য একটা গেম রেডি করেছিল। তারা দুজন খেলতে শুরু করে। খেলার মাঝে গ্র্যান্ডপা চ্যানের ব্রেইন ওয়াশ করার চেষ্টা করে। গ্র্যান্ডপা বলে, আমি জানি তুমি একজন ভালো বিজনেস ওম্যান, কিন্তু তাই বলে তুমি আমার নাতিকে আমার থেকে দূরে নিয়ে যেতে পারবে না। তুমি ওর থেকে দূরে সরে যাও। চ্যান বলে, অনেক দেরি হয়ে গেছে, এখন আমি প্রেগনেন্ট, আর কিছুদিন পর আপনার নাতির বেবিকে জন্ম দিতে চলেছি। কথা শুনে গ্র্যান্ডপা শকড হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তাদের ভিতর ঝামেলা শুরু হয়ে যায়। চ্যান গ্র্যান্ডপাকে বাই বলে ওখান থেকে চলে যায়। পরের সিনে চ্যানকে জেল কাস্টাডিতে দেখা যায়। পুলিশ তাকে ইন্টারোগেট করতে থাকে, কারণ চ্যান হসপিটাল থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই গ্র্যান্ডপা মারা যায়, তাও আবার শ্বাসরোধের কারণে। জিংমিনের গ্র্যান্ডপার কাজিন সব দোষ চ্যানের উপর দিয়ে দেয়, কিন্তু সে কিছুই করেনি। এখানে আমরা বুঝতে পারি এটা জিংমিনের গ্র্যান্ডমাদার আর কাজিনের প্ল্যান ছিল। জিংমিন চ্যানকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এলে পরদিন চ্যান আবার কাজে ব্যাক করে। অফিসের সামনে গিয়ে গাড়ি থেকে নামতেই রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। তারা চ্যানকে একের পর এক প্রশ্ন করতে থাকে। চ্যান এতে কিছুই বুঝতে পারে না। তখন পিছন থেকে তার ভাই চলে আসে আর তাকে সাপোর্ট দিতে থাকে। কিছুক্ষণ পর সে চ্যানকে অফিসের ভেতরে নিয়ে যায়। নেক্সট সিনে আমরা একটা ফ্যামিলি গ্যাদারিং দেখতে পাই, যেখানে জিংমিনের পরিবারের সবাই একসাথে এক জায়গায় বসেছিল। সবার হাতেই কিছু কাগজ দেখা যায়, যেটা ছিল জিংমিনের গ্র্যান্ডপার ডেথ রেকর্ড। আর সেখান থেকে জানা যায় গ্র্যান্ডপার মৃত্যুর পিছনে জিংমিনের গ্র্যান্ডমা আর কাজিনের হাত রয়েছে। জিংমিন এটা আগে থেকেই জানতো।
তবে আজ সে প্রমাণসহ রিপোর্ট সবার সামনে তুলে ধরেছে। কিছুক্ষণ পর ওখানে পুলিশ আসে আর গ্র্যান্ডমাদারকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরদিন চ্যানকে হসপিটালে দেখা যায়, পাশে তার ভাই দাঁড়িয়েছিল। তখন ওখানে জিংমিন আসে এবং বলে চ্যানের কি হয়েছে। এটা শুনে চ্যানের ভাই খুবই রেগে যায় আর জিংমিনের কলার ধরে বসে। সে বলে, তুমি নাকি ওর হাজবেন্ড, ওকে খুব ভালোবাসো, তাহলে এটা জানো না যে তোমার ওয়াইফ গত 2 মাস ধরে প্রেগনেন্ট? চ্যানের প্রেগনেন্সির কথা শুনে জিমিন অবাক হয়ে যায়, কারণ সে এ ব্যাপারে কিছুই জানতো না। চ্যানের প্রেগনেন্সির কথা শুনে জিংমিন তো অনেক খুশি হয়। নেক্সট সিনে যখন চ্যান আর জিংমিন অফিসে কাজ করছিল, তখন ওখানে চ্যানের সৎমা এসে তার সাথে কথা বলতে চায়। সে চ্যানকে বলে, তোমার রিয়েল প্যারেন্টস তোমাকে সেফটি দেওয়ার জন্য আমাদের কাছে রেখে গিয়েছিল। যাকে তোমরা জেলে পাঠিয়েছ, সে তোমাকে অনেক সাপোর্ট দিয়েছে, তোমাকে অনেক হেল্প করেছে। তোমরা তাকে জেলে পাঠিয়ে একদম ভালো করনি। এসব শুনে চ্যান খুবই ডিস্টার্ব হয়ে যায়। চ্যানের সৎমা চলে গেলে জিংমিন চ্যানের কাছে আসে এবং তাকে বুঝিয়ে তার মুড ঠিক করার চেষ্টা করে। এরপর আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়। চ্যান মুড অফ করে জিংমিনকে মিস করছিল, কারণ কয়েকদিন ধরে তার সাথে জিংমিনের দেখা হয়নি, কারণ জিংমিন কোনো একটা কেস ইনভেস্টিগেশনের জন্য বাইরে গিয়েছে। পরের সিনে আমরা চ্যানকে বাইরে দেখতে পাই, যেখানে তার সাথে জিংমিনের দেখা হয়ে যায়। জিংমিনকে দেখতে চ্যান তাকে জড়িয়ে ধরে এবং ইমোশনাল হয়ে পড়ে। জিংমিন তাকে বোঝাতে থাকে তার কাজটাই এমন, না চাইলেও তাকে সাপোর্ট দিতে হবে। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।